আচ্ছা, রেকর্ড হচ্ছে? জি স্যার হচ্ছে। রেকর্ডটা কি এখন স্টার্ট হয়েছে না আগে থেকেই হয়েছে? না এখন এখনই হয়েছে। আচ্ছা, এখন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা দেখি যে এই যে বাংলাদেশে যে আমরা যে ম্যালথাসের যে পপুলেশন থিওরি ছিল ওটা নিয়ে তো ডিসকাস করছি, ওটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? ম্যালথাসিয়ান ম্যালথাসের পপুলেশন থিওরি নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? ইজি একটা থিওরি, হ্যাঁ। তো ম্যালথাসের যে পপুলেশন থিওরি এর সাথে বাংলাদেশের প্রাসঙ্গিকতা কতটুকু, এভাবে কোশ্চেন আসতে পারে এক্সামে, ঠিক আছে। তো আজকে আমরা দেখি যে বাংলাদেশে আসলে এই যে পপুলেশনের যে স্ট্রাকচার নেচার, বাংলাদেশের যে এত পপুলেশন, ওভার পপুলেটেড কান্ট্রি বলা হয়, ঠিক আছে। তো এই পপুলেশন গ্রোথটা যে খুব ফাস্ট, বা বাংলাদেশের পপুলেশন গ্রোথ রেট খুব বেশি হাই, এটার কারণ কি, ঠিক আছে। এবং এটার ইম্প্যাক্ট গুলা কি, এই যে ওভার পপুলেশন বাংলাদেশে এর ইম্প্যাক্ট গুলা কি এবং এর সম্ভাব্য সলিউশন কি, এগুলো নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে। তাহলে প্রথমে দেখি যে পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা সমস্যাটা কি। পপুলেশন ইজ হাইলি ইনক্রিজিং দ্যান ইটস স্পেস, বলছে বাংলাদেশে যতটুকু পপুলেশন গ্রোথ থাকা দরকার তার চেয়ে অনেক বেশি হারে পপুলেশন গ্রোথ আছে, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটা ওভার পপুলেটেড কান্ট্রি, ঠিক আছে। এখন পপুলেশন ডেন্সিটি খুব হাই, 1800 মানুষের উপরে পার স্কোয়ার কিলোমিটারে বসবাস করে, সুতরাং এখানে হাইলি একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি বাংলাদেশ। এই জন্য আমাদের পপুলেশনটাকে আমরা রিসোর্স না বলে আমরা বলি বার্ডেন বলে। তো এই যে ওভার পপুলেশন, এই ওভার পপুলেশনের কারণে কিছু প্রবলেম ক্রিয়েট হয় ইকোনমিতে, সেটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট তৈরি হয়, ইলিটারেসি রেটটা খুব হাই থাকে, চাইল্ড ম্যারেজ হয়, চাইল্ড লেবার, ইমব্যালেন্স অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্টের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়, পপুলেশন, আরেকটা হচ্ছে পলিউশন থাকে, আরেকটা হচ্ছে করাপশন। অর্থাৎ পপুলেশন ওভার পপুলেটেড হওয়ার কারণে বাংলাদেশে এই প্রবলেমগুলো সাধারণত দেখা দেয়। সেটা কি কি? আনএমপ্লয়মেন্ট, ইলিটারেসি, চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবার, ইমব্যালেন্স অফ এনভায়রনমেন্ট, আরেকটা হচ্ছে পলিউশন এন্ড করাপশন। আচ্ছা, এবার আমরা দেখি ডেফিনেশন অফ ওভার পপুলেশন, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা, এটার সংজ্ঞাটা কি, মানে কখন আমরা অতিরিক্ত জনসংখ্যা বলবো, হ্যাঁ। আচ্ছা, ওভার পপুলেশন হচ্ছে যে একটা দেশের যে প্রাকৃতিক যে সম্পদ আছে, এই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করে যদি মানুষের জীবনযাত্রার সর্বোচ্চ মান নিশ্চিত করা যায় তাকে বলা হচ্ছে অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। অর্থাৎ ন্যাচারাল রিসোর্সের তুলনায় যদি আমার জনসংখ্যারটা আধিক্য থাকে, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সের তুলনায় আমার জনসংখ্যাটা বেশি থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ওভার পপুলেশন। অর্থাৎ তাহলে ওভার পপুলেশন থাকলে কি হয়, যে ন্যাচারাল যে রিসোর্স আছে এই ন্যাচারাল রিসোর্সের কনস্ট্যান্ট দেখা দেয়, সীমাবদ্ধতা দেখা দেয়। অর্থাৎ আমার যে প্রাকৃতিক যে সম্পদ আছে বা ন্যাচারাল যে রিসোর্স আছে এগুলা আমি যথেষ্ট ব্যবহার তো করতে পারতেছি, করতে পারার বলে কি পার ক্যাপিটাল ইনকামটা আমার কম হয়ে যায় ওভার পপুলেশনের কারণে। কারণ কি, যে আমার যে তুলনায় ন্যাচারাল রিসোর্স তার তুলনায় জনসংখ্যা বেশি, অর্থাৎ জনসংখ্যা আরো কম হলে পরে এই প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার হতো। এখন ন্যাচারাল রিসোর্স কনস্ট্যান্ট থাকার কারণে আমার প্রোডাকশনটা ইকোনমিতে ঠিকভাবে আসতেছে না, এতে করে পার ক্যাপিটাল ইনকাম কমে যাচ্ছে, ঠিক আছে। অনেক মানুষ আনএমপ্লয়েড থেকে যাচ্ছে, কারণ আমার ন্যাচারাল রিসোর্সের কনস্ট্যান্টের কারণে সবাইকে আমি কর্মসংস্থান দিতে পারতেছি না বা সৃষ্টি করতে পারতেছি না। তো এই ধরনের সিচুয়েশন মনে হচ্ছে ওভার পপুলেশন। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, যে ওভার পপুলেশনের কারণগুলো এখানে বলা হচ্ছে যে বার্থ রেটটা যদি খুব হাই থাকে এবং মৃত্যু হার যদি কমে যায়, তাই না। সাধারণত বার্থ রেট কি, মানে পপুলেশন ইনক্রিজিং রেটটা কি, বার্থ রেট মাইনাস ডেথ রেট। এখন বার্থ রেট যদি খুব হাই হয় এবং ডেথ রেট যদি কমে যায় তাহলে পপুলেশন গ্রোথ রেটটা বেড়ে যায়। তারপর ইমিগ্রেশনের একটা প্রবলেম থাকে, তাই না। বাইরে থেকে যদি আমাদের দেশে পুশ ইন হয়, অর্থাৎ বাইরে থেকে যদি আমাদের এখানে অনেক মানুষ কাজ করতে চলে আসে, তখনও দেশের পপুলেশন বেড়ে যেতে পারে। তো আমরা আসলে কারণগুলো দেখি, ওভার পপুলেশন জিনিসটাকে এটা দেখলাম, এবার দেখি ওভার পপুলেশন। আচ্ছা, পজিশন অফ বাংলাদেশ, বাংলাদেশে মানে জনসংখ্যার অবস্থানটা কি। চায়না আছে 1.357 বিলিয়ন পিপল, ঠিক আছে, প্রায় 135 কোটি মানুষ আছে চায়নাতে। ইন্ডিয়াতে আছে 125 কোটির মতো, হ্যাঁ, 1.257 বিলিয়ন। ইন্দোনেশিয়াতে আছে 248.4 মিলিয়ন, হ্যাঁ, এটা একটা মিলিয়ন হইব ইন্দোনেশিয়াতে।
পাকিস্তান, বাংলাদেশ আছে 154.5 মিলিয়ন, হ্যাঁ। চায়না এবং ইন্ডিয়ার ক্ষেত্রে জাস্ট বিলিয়ন, আর ইন্দোনেশিয়া থেকে মিলিয়নে আসছে হিসাবটা। তাহলে বাংলাদেশে প্রায় এখানে বলা হয়েছে যে 15-16 কোটির মতো মানুষ আছে বাংলাদেশ। জাপানে আছে প্রায় 127.3 মিলিয়ন, ঠিক আছে। তো এইভাবে পজিশনটা দেখানো হয়েছে যে গ্লোবালি কয়েকটা কান্ট্রির মধ্যে ডিফারেন্স দেখানো হয়েছে। পাস্ট এন্ড প্রেজেন্ট সিচুয়েশন, অর্থাৎ বাংলাদেশের অতীত এবং বর্তমানের এই পপুলেশনের সিনারিওটা কি। এখানে বলা হয়েছে ইন 1901, অর্থাৎ 1901 সালে ইন্ডিকেট 29 মিলিয়ন ইন ইস্ট বেঙ্গল, অর্থাৎ পূর্ব পাকিস্তানে 1901 সালে জনসংখ্যা ছিল 29 মিলিয়ন, ঠিক আছে। তো এখন 1951, অর্থাৎ 1951 সালে আফটার দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়াটা পার্টিশন হয়ে যায় 1947-এ। ইস্ট পাকিস্তান তখন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেড়ে হয়ে গেছে 44 মিলিয়ন পিপল, অর্থাৎ এখানে দেখা গেছে প্রায় 50 বছর ব্যবধানে জনসংখ্যা বেড়ে গেছে কত, 15 মিলিয়ন বেড়ে গেছে, ঠিক আছে। যেখানে 1901 সালে জনসংখ্যা ছিল 29 মিলিয়ন, সেখানে 1951 সালে এসে জনসংখ্যা হয়ে গেছে 44 মিলিয়ন। আচ্ছা, ইন 74 দ্য ফার্স্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্ট সেন্সাস রিপোর্টেড ন্যাশনাল পপুলেশন হ্যাড 71 মিলিয়ন, অর্থাৎ 1974 সালে যখন প্রথম আমাদের আদমশুমারি হয় তখন সেখানে পপুলেশন রেকর্ড করা হয়েছে 71 মিলিয়ন। এট প্রেজেন্ট অ্যাবাউট 16 কোটি। বর্তমানে বাংলাদেশের পপুলেশন প্রায় 16 কোটির মতো। অর্থাৎ কিভাবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম বাংলাদেশের পপুলেশনটা ইনক্রিজ করলো এটার একটা সিনারিও এখানে দেখানো হয়। আচ্ছা, কজেস অফ দিস প্রবলেম। আচ্ছা, এই পপুলেশন যে আছে, এই যে পপুলেশনটা যে আমাদের বাংলাদেশে যে ওভার পপুলেশন, এটাকে আমরা একটা প্রবলেম বলতেছি। তো এই প্রবলেমের কারণগুলা কি 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 কারণে এই পপুলেশন প্রবলেম হয়? আচ্ছা, এই প্রবলেমটা কিসে ক্রিয়েট করে? কিসে করছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, অর্থাৎ শিল্প বিপ্লবের পর, শিল্প বিপ্লবের পূর্বে কিন্তু জনসংখ্যা খুব পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড কম ছিল। যখন শিল্প বিপ্লব শুরু হয়, যখন উৎপাদন বাড়ে, তখন মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটতে থাকে। আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটা মানে কি? তারা মেডিকেল স্পেন্ড বেশি করে, তাদের গড় প্রত্যাশিত আয় বেড়ে যায়, বা মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। কর্মসংস্থান সৃষ্টি হলে মানুষ অধিক জনসংখ্যা তারা নিতে নিতে চায়, প্রত্যেক দেশের জনসংখ্যা বাড়াইতে চাইছে। তো তারপরে যে মহামারী গুলা কমে আসছে, পূর্বে দেখা গেছে যে ওয়ার্ল্ডের প্রায় 1/3 পপুলেশন এক একটা মহামারীতে, কলেরা ছিল, প্লেগ ছিল, বা এই ধরনের ন্যাচারাল যে ক্যালামিটিস গুলো ছিল এগুলোতে মারা যাইতো। বাট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে যেহেতু প্রোডাকশন বেড়ে গেছে, মানুষের সেভিংস ছিল, তো হেলথ সেক্টরে মানুষ প্রচুর ব্যয় করে, ইনভেস্ট করে। তো মেডিকেল সায়েন্স ইমপ্রুভ করার ফলে দেখা গেছে যে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, গড়ায়ু বেড়ে গেছে। এটা একটা কারণ। উৎপাদন বেড়ে গেছে মানে কি? খাদ্যের উৎপাদন এখন সারপ্লাস আছে, মানুষ খুব স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতেছে। আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে নতুন নতুন, তো নতুন নতুন কর্মসংস্থান বা ফার্ম হওয়ার ফলে এখানে শ্রমিকদের প্রয়োজন, এতে করে মানুষ বেশি পরিমাণ সন্তান জন্ম দিতে বেশি তারা উৎসাহ বোধ করে। টেকনোলজিক্যাল অ্যাডভান্স, যে টেকনোলজিক্যাল অ্যাডভান্স বলতে এটা বোঝাচ্ছি যে আমরা যে মেডিকেল সায়েন্স বা যে মডার্ন আরো যে কৃষিতে আধুনিকায়ন হয়েছে, মানুষ এখন বেশি খাদ্য উৎপাদন করতে পারে। একসময় দেখা গেছে খাদ্যের অভাবে প্রচুর মানুষ মারা যেত, এখন আর সেরকম হয় না, ঠিক আছে। তো এরকম টেকনোলজিক্যাল ইমপ্রুভ হয়েছে, সেটা বা আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে প্রচুর টেকনোলজি ইউজ করে আমরা প্রোডাকশন বাড়াইতে পারতেছি, আমরা হেলথ সেক্টরকে ইমপ্রুভ করতে পারতেছি, এগ্রিকালচার সেক্টরে আমরা টেকনোলজি ইউজ করতে পারতেছি। তো এগুলোর ইম্প্যাক্ট দেখা গেছে পপুলেশনকে ইনক্রিজ করে দিচ্ছে। ডিফারেন্স গ্রোথ এন্ড বার্থ রেট, দেখা গেছে এখন যে হারে গ্রোথ মানে বার্থ রেটটা যে হারে বাড়ে, ডেথ রেটটা তার চেয়ে কম হারে, ডেথ রেট কম, বার্থ রেট বেশি। এখন মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাওয়া মানে কি? ডেথ রেট কমে যাওয়া। আর এখন বার্থ রেট বেড়ে গেছে মানে কি? আগে এরকম দেখছিল প্রেগনেন্সি কেসে অনেক বাচ্চা মারা যেত, এখন চাইল্ড মর্টালিটি রেট কমে গেছে। সুতরাং বার্থ রেটটা বেড়ে গেছে, ডেথ রেটটা কমে গেছে, এই কারণে পপুলেশন ইনক্রিজ করতেছে। জিওগ্রাফিক্যাল কন্ডিশন, ভৌগোলিক অবস্থানগত কারণে জনসংখ্যার একটা প্রবলেম। হয়তো বা দেখা গেছে যে যেসব অঞ্চলের ওয়েদার খুব ভালো তাদের ফার্টিলিটি রেট বেশি, আর যেখানে ওয়েদারটা একটু রাশ বা টাফ, বা যেখানে খাদ্যের খুব বেশি যোগান আছে, সেখানে পপুলেশন গ্রোথ রেট হাই।
যেখানে এগ্রিকালচার বা পপুলেশনের সাপ্লাই কম সেখানে পপুলেশন গ্রোথ রেটটা কম। তারপর ইলিটারেসি, যেখানে ইলিটারেসি রেট হাই, মানুষ যেখানে অজ্ঞ থাকবে, নিরক্ষর থাকবে, কুসংস্কার থাকবে, সেখানে গ্রোথ রেটটা হাই থাকবে, হ্যাঁ, পপুলেশন গ্রোথ রেট। আর জেন্ডার, অর্থাৎ যে সোসাইটির মধ্যে ফিমেল রেশিও বেশি সেখানে গ্রোথ রেট বেশি। রিলিজিয়াস ইনফ্লুয়েন্স বলতে এটা হচ্ছে সুপারস্টিটিউশন, হ্যাঁ। অনেক সময় ধর্মীয় বিভিন্ন ধরনের কুসংস্কার থাকে সোসাইটিতে, বিভিন্ন রিলিজিয়াসে বিভিন্ন ধরনের সুপারস্টিটিউশন আছে। অনেক ধর্মে এই যে মডার্ন যে টেকনোলজি বা এই ধরনের ফ্যামিলি প্ল্যানিং, এটাকে তারা ডিমোটিভেট করে। এটা বলা হচ্ছে যে রিলিজিয়াসলি এটা ঠিক না। তো এই ধরনের যে সোসাইটি আছে ওখানে গ্রোথ রেটটা খুব হাই। ঠিক আছে, রিলিজিয়াস সুপারস্টিটিউশন, রিলিজিয়াস ফ্যাক্টরটা খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে। যে পলিগামি বলছে যে সোসাইটির মধ্যে বহু বিবাহের প্রথা প্রচলন আছে তাদের ওখানে জনসংখ্যার বৃদ্ধির হারটা বেশি। কাস্টমস বা আর্লি ম্যারেজ, অর্থাৎ খুব আর্লি, খুব অল্প বয়সে যাদের বিয়ে হয়ে যায় তাদের অনেক বাচ্চা থাকে, তখন তাদের ফার্টিলিটি রেটটা খুব হাই থাকে। এটা একটা প্রবলেম আমাদের মধ্যে সোসাইটিতে। এখন আমাদের দেশে আর্লি ম্যারেজটা খুব বেশি প্রচলিত, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আর ফিমেল এডুকেশন, ফিমেলরা যদি আনএডুকেটেড থাকে তো এটা গ্রোথ রেটকে, পপুলেশন গ্রোথকে প্রমোট করে। একজন শিক্ষিত বা এডুকেটেড ফিমেল সে চায় তার পরিবারটাকে ছোট রাখার জন্য বা ছেলে সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য। আর বেশি সন্তান থাকলে সবার জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থান বা স্ট্যান্ডার্ড লাইফটা এনশিওর করা পসিবল না। তো এটা একজন এডুকেটেড ফিমেলই সেটা রিয়েলাইজ করতে পারে। এই জন্য ফিমেল এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট পপুলেশন কন্ট্রোল করার জন্য। আচ্ছা, কজ অফ দিস প্রবলেম। আচ্ছা, এই যে ইলিটারেসি থাকলে পরে কি হয়? ইলিটারেসি থাকা মানে নিরক্ষর থাকলে তারা ড্রপ আউট হয়ে গেলে খুব আর্লি চাইল্ড লেবারটা খুব বেশি দেখা যায়। যে ধরনের বাচ্চারা যেমন শহরাঞ্চলে বা উপজেলা পর্যায়ে যেসব বাচ্চারা স্কুলে যায় না, তারা সব দেখা গেছে যে বিভিন্ন ধরনের শিশু শ্রমের সাথে জড়িত, পরিবহন খাতে বা ভিক্ষাবৃত্তি এই ধরনের কাজে, বা হোমমেড, অনেকে বাসার কাজে চাইল্ড লেবারের সাথে ইনভলভ। যে ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশনটা মাস্ট পপুলেশন কন্ট্রোল করার জন্য। আচ্ছা, পলিগামি, আর্লি ম্যারেজ, এই কজগুলো দেখানো হয়েছে, কিছু পিকচার ছিল। ডিফারেন্স বিটুইন গ্রোথ এন্ড ডেথ রেট, অর্থাৎ আচ্ছা আমরা জানি যে পপুলেশন গ্রোথ রেটটা হচ্ছে বার্থ রেট মাইনাস ডেথ রেট। তো বার্থ এবং ডেথ রেটের মধ্যে যে ডেভিয়েশনটা সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ। এখন হঠাৎ করে ডেথ রেটটা ফিক্সড, বার্থ রেট বেড়ে গেল, তাহলে পপুলেশন গ্রোথ রেট বেড়ে যাবে। বার্থ রেট ফিক্সড আছে, ডেথ রেটটা ডিক্লাইন করলো, তাও পপুলেশন গ্রোথ রেট বেড়ে যাবে। ঠিক আছে, সুতরাং এই বার্থ এবং ডেথ রেট এটাকে আমরা ম্যানিপুলেট করে পপুলেশন গ্রোথ রেটটাকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, রিলিজিয়াস ইনফ্লুয়েন্স, এখানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ যে আসলে ধর্মীয় যে প্রভাবটা পপুলেশন গ্রোথ রেটে কতটা ভূমিকা রাখে। ঠিক আছে, যে আসলে ধর্মীয় এই ধরনের বিভিন্ন ধরনের প্রপাগান্ডা আছে, স্টিগমা আছে সোসাইটিতে, যে বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা যেহেতু মুখ দিচ্ছেন তাহলে খাবার দাবার সৃষ্টি করতে ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ ছেলে সন্তান যে যদি জন্ম হয় তাহলে আসলে খাবারের চিন্তা আমাদের করতে হবে না, সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করে দেবেন। এই ধরনের একটা কুসংস্কার সোসাইটির মধ্যে এক্সিস্ট করতেছে গ্রাম অঞ্চলে, বিশেষ করে, হ্যাঁ, গ্রাম অঞ্চলে না, এবং মধ্যবিত্ত মানে ভালো শিক্ষিত তারপরও আসলে দেখা গেছে যে তারা এমন এমন কিছু অবাস্তব বা অযৌক্তিক কথা বলেন। এটা এই কারণেই বলেন যে আসলে তারা রিলিজিয়াসের প্রতি মানে সত্য, আসলে রিলিজিয়াস কিন্তু কখনো, ধর্ম কিন্তু কখনো বলে নাই যে অধিক মানে বাচ্চা জন্ম দেওয়ার জন্য বা অধিক বাচ্চা জন্ম দিয়ে তাদের জন্য ভালো শিক্ষা, চিকিৎসা, সুব্যবস্থা যদি না করা যায় তাহলে অধিক জন্ম দিতে ধর্ম কখনো উৎসাহিত করে না, বরং নিরুৎসাহিত করছে। ধর্ম বলে হচ্ছে যে আয় রোজগার করে না তার বিয়ে করা উচিত নয়। তার মানে কি, এটা কেন বলা হয়েছে? যদি যে আয় করে না বা ইনকাম করে না সে যদি বিয়ে করে, সে যদি বাচ্চা জন্ম দেয়, তাহলে ওই বাচ্চার জন্য একটা অমঙ্গল। সে খাইতে পারবে না, সে শিক্ষা গ্রহণ করতে পারবে না, সে চিকিৎসা পাবে না। এই জন্য ধর্ম কিন্তু নিষেধ করছে যে যারা আয় রোজগার করে না তাদের বিয়ে করা উচিত নয়। কিন্তু এটাকে ভুল ব্যাখ্যা করতেছেন আমাদের যারা ধর্মীয় যারা লিডার আছেন, তারা এটাকে ভুল ব্যাখ্যা করতেছেন। ওনারা বলতেছেন যে না, এরকম ফ্যামিলি প্ল্যানিং এর কোনো দরকার নাই, বাচ্চা জন্ম দিতে কোনো বাধা নিষেধ নাই। তো বাচ্চা যদি হয়ে যায় বা যদি কোনো
শিশু সন্তান হয় তাহলে এর খাবার দাবারের ব্যবস্থা সৃষ্টিকর্তা করে দেবে। তো এই ধরনের একটা কুসংস্কার আছে সোসাইটির মধ্যে, এটা সব ধর্মেই আছে, হ্যাঁ। তো এটা একটা প্রবলেম। আর বেসিক্যালি যারা আনএডুকেটেড, তো তারা আসলে ধর্মীয় যে ধর্মীয় বিষয়গুলোতে তারা খুব বেশি সেন্সিটিভ। অর্থাৎ তারা তাদের ধর্মীয় যে লিডার, তাদের যে বক্তব্য, এটাকেই তারা ধর্মীয় বাণী হিসেবে মেনে নেয়। কতটুকু সত্য কতটুকু মিথ্যা তাদের জাস্টিফাই করার তাদের কোনো উপায় থাকে না, বা তারা যেহেতু ওই রকম শিক্ষিত না, পড়তে পারে না, বা ধর্মের সঠিক শিক্ষাটা তাদের মধ্যে নাই, সুতরাং তারা ওই ধর্মীয় যে নেতা আছেন, ইমাম আছেন, বা যারা আছেন, যারা ভুল ব্যাখ্যা দেন মূলত ধর্মের, তাদের কথাই সত্য বলে ধরে নেয়। তো এইভাবে তারা আসলে ইনফ্লুয়েন্সড হয়। এই যে এখানে বলেছে বিং ইনফ্লুয়েন্স বাই দেম মেনি পিপল ডু নট অ্যাডপ্ট ফ্যামিলি প্ল্যানিং। ওই যে বলা হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিংটাকে তারা এটা বলা হচ্ছে যে আসলে ধর্মীয় রীতিনীতি বিরোধী একটা বিষয়কে তারা ওটাকে ধরে নেয়, এই জন্য ওইটাতে তারা আনউইলিং। অ্যাজ এ রিজাল্ট পপুলেশন গোস অন ইনক্রিজিং ডে বাই ডে, এই এর ফলে পপুলেশন খুব বেশি হারে বাড়তেছে, ঠিক আছে। এই যে এখানে বলেছে রিলিজিয়াস ডেমোগ্রাফি অফ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে আসলে মোর দেন 90% হচ্ছে মুসলিম, হ্যাঁ। আর এই এই আমাদের যে যারা মুসলিম যারা লিডার আছেন, অনেক সময় তারা ধর্মের ভুল ব্যাখ্যা দেন। তো এটা একটা বড় কারণ আমাদের দেশে পপুলেশন। যদিও এখন এইসব ইয়েটা কমে আসছে, হ্যাঁ, এই ধরনের স্টিগমা বা এরকম ভুল ব্যাখ্যার কমে আসছে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বা পলিসি নেওয়ার কারণে। এখন মিডিয়া বা টেলিভিশন, এখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম ব্রডকাস্ট করা হয়, এতে করে মানুষ বেশি সচেতন, মানুষের শিক্ষা বেড়ে গেছে, তারপর মানুষ এখন অনেক বেশি আধুনিক। তো এইসব বিষয়গুলো এখন, তারপরে এখন গ্রামে বা যেখানে ইলিটারেসি রেটটা খুব হাই, এইসব জায়গায় রিলিজিয়াস যে ম্যানিপুলেশন বা ধর্মীয় অপব্যাখ্যাটা খুব বেশি। ইফেক্ট অফ পপুলেশন প্রবলেম। আচ্ছা, এবার দেখি তাহলে আমরা আসলে কি কি প্রবলেম ক্রিয়েট করতে পারে ওভার পপুলেশন। একটা দেশের যতটুকু জনসংখ্যা থাকা উচিত, তার চেয়ে যদি বেশি জনসংখ্যা থাকে তাহলে কি কি প্রবলেম ক্রিয়েট করতে পারে ইকোনমিতে বা সোসাইটিতে। প্রথম হচ্ছে ফুড প্রবলেম, হ্যাঁ। তাহলে এখানে যেহেতু রিসোর্স কনস্ট্রেন্ট, তো সুতরাং এখানে অধিক জনসংখ্যা হলে একটা ফুড প্রবলেম, ফুড ক্রাইসিস তৈরি হবে। এতে করে ম্যাল নিউট্রিশন বা পভার্টি আসবে, ঠিক আছে, আনফিট পিপলের সংখ্যা বেড়ে যাবে। দ্য প্লেসমেন্ট প্রবলেম, তো এটা করে হয় কি, অধিক জনসংখ্যা থাকলে পরে হয় যে প্লেসমেন্ট প্রবলেম, হ্যাঁ। প্লেসমেন্ট বলতে দেখা গেছে যে আসলে দেখা যাচ্ছে বন জঙ্গল পরিষ্কার করে বাসস্থানের জন্য ঘর বাড়ি তৈরি করতে হয়, ডিফরেস্টেশন একটা প্রবলেম তৈরি হয়, ঠিক আছে। তারপর অধিক জনসংখ্যার কারণে এই যে নদীর প্রত্যেক বছর আমাদের দেশে নদী ভাঙ্গনের একটা প্রবলেম হয়, হ্যাঁ। অধিক জনসংখ্যা কোথায় থাকবে তারা, তাদের তো বাসস্থান দরকার। অনেক সময় যে নদীর পাশেই ওরা ঘর করে থাকে, দেখা যাচ্ছে প্রত্যেক বছর নদী ভেঙে যায়, এই জন্য তারা ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, অনেক মানুষ গৃহহীন হয়ে যায়। মাইগ্রেশন এন্ড আরবানাইজেশন, এই যে অধিক জনসংখ্যা থাকলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যে সেটেল হয়, ওই জায়গায় যে প্রবলেম, যেমন নদী পার্শ্ববর্তী যে জনবসতি গুলা যদি নদী গর্ভে যদি ওদের বিলীন হয়ে যায় বাসস্থান, তখন তারা কিন্তু এই যে শহর, জেলা শহর বা উপজেলা বা সিটিতে এসে প্রবলেম ক্রিয়েট করে, এভাবে ডিসপ্লেসমেন্ট হয়, মাইগ্রেট করতে থাকে। আর আরবানাইজেশন প্রবলেম, আমাদের বেশি জনসংখ্যা হলে পরে শহর বন্দর দ্রুত গড়ে ওঠে। শহর বন্দর হওয়ার দুটো দিক আছে, পজিটিভ এবং নেগেটিভ। তো যদি শহর বন্দর গড়ে ওঠে, ন্যাচারাল বা চাষের জমি কমে যায়, এতে করে পরিবেশ দূষণ বাড়ে, বিভিন্ন ধরনের ক্রাইম বাড়ে, অপরাধ প্রবণতা বাড়ে, হ্যাঁ। এটা হলো নেগেটিভ দিক। পজিটিভ দিকও আছে আরবানাইজেশনের। বা দেখা গেছে যে বস্তি এলাকার খুব বেশি অধিক জনসংখ্যা থাকলে নগরায়নের একটা কুপ্রভাব হচ্ছে যে বস্তি এলাকা বেড়ে যায়, আর বস্তি এলাকার মধ্যে খুবই ইনহিউম্যান লাইফ লিড করতে হয় ওদেরকে। সেখানে কোনো বিশুদ্ধ পানি সরবরাহ নাই, স্যানিটেশন নাই, তাদের বাসস্থানের খুব বাজে অবস্থা, তাদের হেলথ ফ্যাসিলিটিস নাই, শিক্ষা নাই, অনেক প্রবলেম। দ্য মোরাল ডিগ্রেডেশন, অধিক জনসংখ্যা থাকলে মানুষের মোরালিটি ডিগ্রেড করে, অর্থাৎ মানে কি নীতি নৈতিকতার অবক্ষয় হয়। যেহেতু তাদের শিক্ষা নাই, চিকিৎসা নাই, ক্রাইম করে বেড়ায়, অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, সুতরাং তারা বিভিন্ন ধরনের ছিনতাই, চুরি, ডাকাতি বা এই ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়ায় পড়ে। আর এনভায়রনমেন্টাল প্রবলেম, এটা তো বললাম। এগ্রিকালচারাল প্রবলেম, কৃষি জমির উপর চাপ পড়ে যায়, মানুষের বাসস্থান বা শিল্প স্থাপনের জন্য কৃষি জমি কমে যায়, এতে খাদ্য উৎপাদন ব্যাহত হয়। পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, পভার্টি থাকে, ঠিক আছে, অধিক জনসংখ্যা থাকলে এই ইনইকুয়ালিটিটা বেড়ে যায়, অর্থাৎ ধনী এবং দারিদ্র্যের ব্যবধানটা বেড়ে যায়। একটা সমাজের একটা শ্রেণী আছে যারা এই শ্রমিক শ্রেণীকে শোষণ করে তাদের উৎপাদন প্রক্রিয়ায় তাদেরকে নিয়োজিত করে, অধিক মুনাফা অর্জন করে,
আর অন দ্য আদার হ্যান্ড সোসাইটির মধ্যে যে বস্তি, যেমন আমাদের দিকে পার্শ্ব আমাদের দেশে উদাহরণ যদি দেখি যে গুলশান বা বনানীর মতো এরিয়া আছে, আবার সে বস্তিও প্রচুর আছে আমাদের ঢাকা শহরে, ঠিক আছে। আবার খুব যেমন আমেরিকান স্টাইলেও বিভিন্ন বিল্ডিং আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, যেমন গুলশান বনানীর দিকে গেলে কেউ বলবে না যেটা বাংলাদেশের সিনারি, মনে হবে যেটা লাস ভেগাস বা নিউ ইয়র্ক সিটির মতো। বাট একই পাশে যদি আমরা আবার তাকাই যে বিভিন্ন বস্তি এলাকায় যাই, তখন মনে হবে যে এটা কি, কোথায় আসলাম। তো এই ধরনের ইনইকুয়ালিটি তৈরি হয় সোসাইটির মধ্যে। আচ্ছা, অপরচুনিটিস গুলা কি? হ্যাঁ, তো শুধু যে জনসংখ্যা বেশি থাকলে যে শুধু এটা বার্ডেন বা একটা প্রবলেম তা না, কিছু কিছু অপরচুনিটি তৈরি করে। তো সেটা কি, ইনক্রিজ হিউম্যান রিসোর্স। যেহেতু প্রোডাকশন প্রক্রিয়ায় আমার প্রোডাকশনের ইনপুট হচ্ছে